বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা জাতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরার অপেক্ষা করছে। এই মুহূর্তে রাজনীতিতে ভিন্নমত থাকলেও অপপ্রচার বন্ধ করতে হবে। একই সঙ্গে ভিন্নমত পোষণ করলে দমনের চেষ্টা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি বলেন, গণতন্ত্রে ফিরতে চাইলে অপরের মত প্রকাশের স্বাধীনতাকে মূল্য দিতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের নিজস্ব দাবি আদায়ের জন্য মালিকপক্ষ অথবা সরকারের সঙ্গে কাজ করার দিকে গুরুত্ব দেওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না। গত 15 বছর ধরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা পরিকল্পিতভাবে গণমাধ্যমের জায়গাটা ধ্বংস করে দিয়েছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আমরা আমাদের 31 দফায় খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে, স্বাধীন থাকবে, সে বিষয়টা আমরা নিশ্চিত করব। এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট পরীক্ষিত, নট দ্যাট যে আমরা শুধুমাত্র কথার কথা বলে আমরা এই কথাগুলো বলছি, এটা আমরা আমাদের পরীক্ষার মধ্যে নিয়েছি। বাংলাদেশের সাংবাদিক জগতে, সেই সমাজে একটা নতুন একটা ধারণা সৃষ্টি হবে। সেই ধারণাটা হচ্ছে যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী, একটা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, একই সঙ্গে পরমত সহিষ্ণু একটি রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে সক্ষম হব। ভিন্ন মতকে দমনের মানসিকতা দূর করতে রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ এর দ্বিবার্ষিক কাউন্সিল 2025-এর উদ্বোধনী অধিবেশনে তিনি মন্তব্য করেন। গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ভিন্ন মতকে দমনের যে মানসিকতা, সেটা দূর করতে সব রাজনৈতিক দলকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া প্রয়োজন। বলেন, সাংবাদিকদের দুর্দিনে তাদের নিজেদেরই ঐক্য গড়ে তুলতে হবে। রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, কিন্তু সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে সত্যিকারের দেশ গড়ে তোলা সম্ভব। আমাদের বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোন দলের মধ্যে তো দ্বিমত নেই। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। দুর্নীতি দমনের কমিশন, কালকে সরকার প্রধান উপদেষ্টাও বলেছেন যে আগামী নির্বাচনে দেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চান, তাহলে দুর্নীতির সাথে যাদের সম্পর্ক তাদেরকে না বলুন। যে আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন মতের প্রতি দমন করব না। জাতীয় ঐক্যে সকলের গণতান্ত্রিক সুযোগ দিয়ে এই দেশ গঠনের সকলের সমান অবদানের যে অধিকার আছে সাংবিধানিক, সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো। ক্ষমতায় গেলে বিএনপি সহ সকল পক্ষকে নিয়ে সমন্বিত বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর ভাসানটেক যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের মানুষ দুইবার স্বাধীন হয়েও স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। এ কারণে মানুষ আর দুর্গন্ধযুক্ত পচা রাজনীতি চায় না বলে মন্তব্য করেন জামায়াতের আমির। এছাড়া আগামী নির্বাচনে ভিন্ন ধর্মের মানুষও জামায়াতের প্রার্থী হবে বলেও জানান তিনি। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে যুব, ছাত্র এবং নাগরিক গণসমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের একটি অংশ বিদায় নিলেও দুর্নীতির, চাঁদাবাজি সহ এখনো ফ্যাসিবাদী কাঠামো বিদ্যমান। ফ্যাসিবাদ বিদায় নেয় নাই, ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। ফ্যাসিবাদীদের কিছু লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি, 2 নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি, 3 নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি, 4র্থ লক্ষণ হচ্ছে মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি, 5ম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত। সকল লক্ষণ আজকে বিদ্যমান। তিনি আরও বলেন, দেশের মানুষ 54 বছরে স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি, সুতরাং তারা আর দুর্গন্ধযুক্ত পচা রাজনীতি চায় না। এখন কোন জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মা বোনদের উপর হামলা করা হচ্ছে, কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময়
সেই রাজনীতি আর চায় না। এই রাজনীতির আমূল পরিবর্তন চায়, সংস্কার চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। সেই নতুন ফর্মুলাটা কি? সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোনো দলের পক্ষপাত দুষ্ট কোনো সরকার দেখতে চায় না। জনগণ দেখতে চায় জনগণের সরকার। জামাত ক্ষমতায় গেলে বিএনপি সহ সকল পক্ষকে নিয়েই ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেন জামায়াত আমির। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ। ঢাকা 17 জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসে গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। ভারত এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে। শফিকুল আলম আরও লেখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। আগুনে নিঃস্ব রাজধানীর করাইল বস্তির হাজারো পরিবার। খোলা আকাশের নিচে দিন রাত কাটছে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর। 3 দিন আগের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 1,500-এরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট। সীমিত সামর্থ্যের মাঝেও আগুনের আগে যাদের দিন কাটত নিজের ছন্দে, সেই মানুষগুলো এখন সব হারিয়ে নিঃস্ব। এখনও ছাই চাপা নির্ধ্বংসস্তূপে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আর সে সম্বলটুকু হাতড়ে বেড়াচ্ছেন তারা। SM আরিফের রিপোর্ট। সাদ্দাম হোসেন 12 বছর বয়সে জীবিকার তাগিদে শেরপুরের ঝিনাইগাদি থেকে ঢাকায় আসেন। 2 মেয়ে ও 1 ছেলেসহ 5 জন থাকতেন করাইল বস্তির একটি কক্ষে। একসময় গার্মেন্টসে চাকরি করলেও দিনমজুরের কাজ করে ভালোই চলছিল জীবন। হঠাৎ সব স্তব্ধ করে দিয়ে গেছে মঙ্গলবারের অগ্নিকাণ্ড। এখন তিনি নিঃস্ব। কোনো হুঁশ ছিল না, রাস্তায় রাস্তায় খালি পাগলের মতো ঘুরছি। ঘোরার পরে আমার এই বাচ্চাটি, আমি বলতে পারি না আমার বাচ্চা বাইরে গেছে। আমি বেলতলা যায় ওনাদের পাইছি, রাত দিন এই জায়গায়, ভিতরে কোনো লোক আমাদের সাহায্য সহযোগিতা কিচ্ছু না। 30 বছর ধরে করাইল বস্তিতে নানা উত্থান পতনের সাক্ষী আসিয়া বেগম। এ নিয়ে 3 বার পুড়েছে তার ঘর, বারবার পুড়েছে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। আগুনটা লাগার পর আমি বাড়িছি, বাড়ি এসে ঘর যায় আবার বাড়ি যায়, ঘর যায় খালি আমি একা। আমার বউ বাবার বাচ্চা ছিল, আমার পোলা অফিসে ছিল। আগুনে আছিয়া সাদ্দামদের মতো বাস্তুহারা এখন অনেক পরিবার, যাদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। 4 দিন ধরে রয়েছেন একই কাপড়ে, কোনো কোনো বেলা কাটছে না খেয়েই। এটা টানাই আমরা 22টা বারে গিয়ে আছি। এখন নতুন করে কোশিশ করে এখানে তেল পাল্টানো, হয়তো আমাদের এরকম করে থাকতে হবে, তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আল্লাহ যা করছে, আল্লাহ পাকের ইচ্ছে আল্লাহ করছে। সব হারিয়েও নতুন শুরুর স্বপ্ন দেখেন আগুনে পোড়া করাইলের বস্তিবাসী। পাশে চান সরকার ও বিত্তবানদের। SM আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর হাওয়া এখন আর আগের মতো উষ্ণ নেই। ভোরবেলা কিংবা গভীর সন্ধ্যা নামতেই বাতাসে হালকা অনুভূত হয় শীত। এরই মাঝে কেউ কেউ ব্যবহার শুরু করেছে শীতের পোশাক।
এদিকে শীত আসতে না আসতেই ঠান্ডার ইঙ্গিত বুঝে শীতের হরেক রকমের পোশাক বাজারে নিয়ে এসেছেন ব্যবসায়ীরাও। আর তাই চলতি মাস থেকেই নগরীতে শীতল হাওয়া বইতেই রাজধানীতে শুরু হয়েছে শীতের পোশাক বেচা কেনার ধুম। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। প্রকৃতিতে বইছে শীতের আমেজ। সকাল হলেই কুয়াশার চাদরে ঢেকে যায় রাজধানী। ঘাসের ডগায় শিশিরের মুক্ততানা। আর তাই সন্ধ্যা নামতেই বাড়তে থাকে শীতের আবহ। শীত ঘিরে এরই মধ্যে নগরীর বিভিন্ন শপিং মলের সামনে শুরু হয়েছে পিঠা বিক্রির ধুম। পাশাপাশি দেদারসে চলছে শীতের পোশাক বেচা কেনা। শীতের এই পোশাক কেনাবেচার দৃশ্যটি রাজধানীর নিউ মার্কেট গাউসিয়া ঢাকা কলেজের সামনের সড়কের, যেখানে বসানো হয়েছে হরেক রকমের শীতের পোশাকের পসরা। কেবল ফুটপাতেই নয়, নগরীর শপিং মল আর শোরুমেও টানিয়ে রাখা হয়েছে এমন হরেক রকমের শীতের কালেকশন। ক্রেতারা বলছেন, শীতের এই সময়ে পুরোপুরি কেনাকাটা না করলেও তাদের অনেকেই আবার এসেছেন শীতের নতুন নতুন কালেকশন দেখতে। শীত আসতেছে, তো এই উপলক্ষে আমরা সবাই এখন শীতটাকে মোকাবেলা করার জন্য সবাই এখন আমাদের পছন্দ মতো পোশাক যারা নিতে যাচ্ছি। আসলাম এখানে ব্লেজার দেখতে। শীতের জন্য স্যুটটা অনেক ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর কি, তো দেখতে আসছি, কিনতে আসছি, পছন্দ হলে কিনবো। আবার কেউ কেউ আগে থেকে কিনে নিচ্ছেন শীতের ছোটদের পোশাক। তারা জানান, এই মুহূর্তে প্রয়োজনটাই জরুরি, তাই পণ্যের দাম বেশি হলেই বাকি। শীত আসতেছে, এখন তো আমরা নতুন জামা কাপড় কিনতে হবে শীতের জন্য, তো এখনো কেনাকাটা শুরু করি না, আমরা শুরু করবো। দেখতে আসছি আমরা, এখন হালকা শীত আসছে, এই জন্য আমরা সোয়েটার নেওয়ার জন্য আসছিলাম মার্কেটে। বিক্রেতারা বলছেন, এবার শীত আসতে না আসতেই শীত মার্কেটের লোক সমাগম হয়েছে আশানুরূপ। তারা আশা করছেন, দিন যতই যাবে ততই বাড়বে শীতের পোশাক বেচা কেনা। কালেকশন তো শীতের জন্য বেশ ভালো করছি, কিন্তু শীত প্রতি বছরই এর ভিতরে কিছুটা পরে, কিন্তু এবার সেই লক্ষণটা পাচ্ছি না। হয়তো সামনে শীত আসবে সেই আশায় আছে। আমাদের কাছে অনেক ভ্যারাইটিস কালেকশন আছে, আপডেট কালেকশন আসতেছে, তারপর সামনে আরও নামবে। বেশি না লাগতেছে না, বেশি কিনা লাগবে যদি আর একটু ঠান্ডাটা আর কি পরে আর কি, তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে। টুপি উঠাইছি, কানটুপ উঠাইছি, মার্বেল উঠাইছি, শীত মোজা আছে, ছোটদের বাচ্চাদের মোজা আছে, এগুলা বিক্রি করতেছি। বেচা কিনা কম, অন্যান্য বছরের থেকে এবছর একটু কম। নগরীর এলিফ্যান্ট রোডের শোরুমগুলোতে ক্রেতাদের সরব উপস্থিতিতে খুশি বিক্রেতারাও। তারা বলছেন, শীত এলেই বৃদ্ধি পায় তাদের বেচা কেনাতেও। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। চুয়াডাঙ্গায় হঠাৎ করে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগীর সংখ্যা। রোটা ভাইরাসের কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভোগান্তি বেড়েছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সর্দি, কাশি, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে 56 জন রোগী ভর্তি রয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডাক্তার মাহবুবুর রহমান মিলন জানান, শীতের তীব্রতা বাড়ার কারণে সর্দি, কাশি ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। বহির্বিভাগে রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। রোটা ভাইরাসের কারণে 6 মাস থেকে 2 বছরের শিশু বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এছাড়া শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে প্রতিদিনই, কিন্তু সেসবের দাম ক্রেতার নাগালে আসছে না কোনো মতেই। বাজারে বেশ কিছু শীতকালীন সবজি বিক্রি হচ্ছে গত বছরের এই সময়ের চেয়ে বেশি দামে। রাজধানীর রামপুরা, মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গিয়েছে। এদিকে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। মাছের দাম কিছুটা কমেছে বলে দাবি বিক্রেতাদের। শিমুল খানের রিপোর্ট। গত অক্টোবরের বৃষ্টিতে সারা দেশে শীতকালীন সবজির উৎপাদন বিঘ্নিত হয়েছে। সে তুলনায় এ বছর অক্টোবরে বৃষ্টি হয়নি, ফলে সবজির উৎপাদন বেশ ভালো। বাজারে সরবরাহ বেশ, কিন্তু দাম চড়া। ক্রেতারা বলছে, ভরা মৌসুমে সবজির বাজারে সিন্ডিকেট চেপে বসেছে, তাই সবজির দর এখনো চড়া। এখনো ফুলকপি 60 টাকা, 70 টাকা, বেগুন 60 থেকে 80 টাকা, সব সবজির দাম বেশি। উৎপাদন যাওয়ার হচ্ছে, পর্যাপ্ত হচ্ছে। সিন্ডিকেট দেশে প্রত্যেকটা স্থানে আমাদের ব্যবসা সিন্ডিকেট আসছে, অবশ্যই সিন্ডিকেট আসছে, কারণ সিন্ডিকেট না থাকলে জিনিসের দাম এত বেশি থাকে না। মানে আমরা সাধারণ মানুষ এগুলো কেনাকাটার এতটা বেশি, আমরা তো প্রতিদিনই লাগে বাজার। বাজারে গত কয়েকদিন কাঁচামরিচের ঝাঁজ ছিল চোখে পড়ার মতো, তবে এক সপ্তাহের ব্যবধানে অর্ধেকে এসেছে কাঁচামরিচের দাম। মরিচ হলো 40 টাকা কেজি, আর 60 টাকা কেজি, 80 টাকা কেজি। আগে সপ্তাহে ছিল 140 টাকা, 20 টাকা, 60 টাকা ছিল, আর এখন এক কেজিতে 100 টাকা কেজি তো কম।
এদিকে সোনালী ও ব্রয়লার মুরগির দাম কমেছে, তবে আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু কম আছে। ব্রয়লার গত সপ্তাহ বেচছি আমরা 70, এই সপ্তাহ বেচতেছি আপনার 160। সোনালী বেচছি আমরা 280 টাকা, এই সপ্তাহ বেচতেছি আমরা 20 টাকা কম, 260 টাকা। গত সপ্তাহের দাম 750 টাকা ছিল, এই সপ্তাহ 750 টাকা। কাস্টমারের ধরুন 20 টাকার মতন কেজিতে কম বিক্রি করতেছি, 730 টাকা। শীতের মৌসুম আসায় বাজারে মাছ বেশি থাকায় মাছের দাম কমেছে বলে দাবি বিক্রেতাদের। মাছের দাম কম হয়, মাছের তো মনে করেন সরবরাহ বেশি, কারণ কাঁচামাল যত সরবরাহ থাকবে তত তার দাম কমে। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দোষলেন ক্রেতারা। নিয়মিত বাজার মনিটরিং করলে এমন অবস্থা হতো না বলেও মন্তব্য সাধারণ মানুষের। শিমুল খান, মাইটিভি, ঢাকা। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার ফজরের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ সুরাই নিজামের আয়োজনে 5 দিনের জোর ইজতেমা। আগামী 2 ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জোর ইজতেমার সমাপ্তি হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের সুরাই নিজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, প্রতি বছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোর অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে দেশ বিদেশের সুরাই নিজামের প্রবীণ মুরব্বীগণ ইতোমধ্যেই টঙ্গীতে সমবেত হয়েছেন। হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, 5 দিনের জোর তাবলিগ জামাতের সোনালী ঐতিহ্য। দাওয়াতের কাজের চেতনার স্পন্দন জাগানো একটি বিশেষ আয়োজন। এখান থেকেই সারা বছরের কাজের সঠিক নকশা ও দিক নির্দেশনা নির্ধারিত হয়। জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদীর উপর সেতু নির্মাণের কাজে ধীর গতির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে বেশটি গ্রামের প্রায় 70,000 মানুষ। কৃষিপণ্য, স্কুল কলেজের শিক্ষার্থী সহ গুরুতর রোগীদের যাতায়াতে অসুবিধা হওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সেতুর নির্মাণ কাজ 30 অক্টোবরে শেষ হওয়ার কথা থাকলেও মাত্র 50% কাজ শেষ হয়েছে। আগামী বছর ফেব্রুয়ারিতে কাজ সমাপ্ত করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রতিনিধি শামীম আলমের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাতবর। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের নামে প্রায় 107 কোটি টাকা ব্যয়ে 2022 সালের অক্টোবরে জামালপুর সদর উপজেলার নান্দিনা লক্ষ্মণপুর রোড ভায়া লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদ রোড হয়ে ব্রহ্মপুত্র নদীর উপর 606 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গত অক্টোবর মাসেই প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও বর্তমানে দৃশ্যমান হয়েছে মাত্র 50% কাজ। প্রকল্পের নির্মাণ কাজে ধীরগতি থাকায় চরাঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য আনা নেওয়া ও নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাচ্ছে প্রায় 20 গ্রামের মানুষ। স্থানীয়রা জানান, সেতুটির কাজ সম্পূর্ণ না হওয়ায় নৌকা দিয়েই পার হতে হচ্ছে তাদের। ব্রিজের কামাং করে সহজে হইতাছে না, কত বছর নাকবো না নাকবো ওটা কিন্তু শিওর নাই। 3 ভাগের 1 ভাগ হয়েছে, 2 ভাগই বকেয়া পড়ে আছে, কিন্তু অনেক দীর্ঘগতি চলতেছে। এই ব্রিজের জন্য আমাদের নানান ভোগান্তি। আমরা আকুল আবেদন, আমাদের ব্রিজটা যেন অতি দ্রুত সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়। আমাদের এখানে এসে দাঁড়ায় থাকে নৌকার লাগে, তো আমরা এই নৌকার জন্য অনেক ভোগান্তি থাকি। তো এই ব্রিজটা হয়ে গেলে আমাদের অনেক সুবিধা হইতো। আমরা মোটর সাইকেল ঠিকভাবে পার করতে পারতেছি না, আমাদের সময়ের অনেক ব্যাঘাত ঘটতেছে। ছাত্রছাত্রীরা ঠিকভাবে স্কুল কলেজে যাইতে পারতেছে না, কারণ আমাদের চরেতে ওইরকম ভালো স্কুল কলেজ নেই। সেতুটির নির্মাণ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। ব্রিজের অ্যাপ্রোচে যে জমি অধিগ্রহণের ব্যাপারটা ছিল, সেই ব্যাপারে দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সহায়তায় 2 পাশে অ্যাপ্রোচ রোডের জন্য 3.6 একর জমি ইতিমধ্যে অধিগ্রহণের কাজ সমাপ্ত হয়েছে এবং অধিগ্রহণের যে জমির মূল্য ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসনের কাছে আমরা দিয়েছি। চলমান সেতুর কাজ দ্রুত শেষ হবে এমনটাই দাবি স্থানীয়দের। ইলিয়াস মাতবর, মাই টিভি।